গল্পের আসরে আপনাকে স্বাগত জানাই। বাংলা সাহিত্যের ভাণ্ডার থেকে বাছাই করা গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। আজ তৃতীয় পর্ব। আশা কেমন ভয় পাইয়া গেল। এ কি হইল? মা চলিয়া যান, মাসিমা চলিয়া যান, তাহাদের সুখ যেন সকলকেই তাড়াইতেছে, এবার যেন তাহাকেই তাড়াইবার পালা। পরিত্যক্ত শূন্য গৃহস্থালির মাঝখানে দাম্পত্যের নূতন প্রেমলীলা তাহার কাছে কেমন অসঙ্গত ঠেকিতে লাগিল। সংসারের কঠিন কর্তব্য হইতে প্রেমকে ফুলের মতো ঝিড়িয়া স্বতন্ত্র করিয়া লইলে তাহা কেবল আপনার রসে আপনাকে সজীব রাখিতে পারে না, তাহা ক্রমেই বিমর্ষ ও বিকৃত হইয়া আসে। আশাও মনে মনে দেখিতে লাগিল তাহাদের অবিশ্রাম মিলনের মধ্যে একটা শ্রান্তি ও দুর্বলতা আছে। সে মিলন যেন থাকিয়া থাকিয়া কেবলই মুষড়িয়া পড়ে। সংসারের দৃঢ় ও প্রশস্ত আশ্রয়ের অভাবে তাহাকে টানিয়া খাড়া রাখাই কঠিন হয়। কাজের মধ্যেই প্রেমের মূল না থাকিলে ভোগের বিকাশ পরিপূর্ণ এবং স্থায়ী হয় না। মহেন্দ্র আপনার বিমুখ সংসারের বিরুদ্ধে বিদ্রোহ করিয়া আপন প্রেমোৎসবের সকল বাতিগুলাই একসঙ্গে জ্বালাইয়া খুব সমারোহের সহিত শূন্য গৃহের অকল্যাণের মধ্যে মিলনের আনন্দ সমাধা করিতে চেষ্টা করিল। আশার মনে সে একটুখানি খোঁচা দিয়া কহিল, চুনি, তোমার আজকাল কি হইয়াছে বলো দেখি? মাসি গেছেন, তা লইয়া অমন মন ভার করিয়া আছো কেন? আমাদের দুজনার ভালোবাসাতেই কি সকল ভালোবাসার অবসান নয়? আশা দুঃখিত হইয়া ভাবিত, তবে তো আমার ভালোবাসায় একটা কি অসম্পূর্ণতা আছে। আমি তো মাসির কথা প্রায়ই ভাবি। শাশুড়ি চলিয়া গেছেন বলিয়া তো আমার ভয় হয়। তখন সে প্রাণপণে এই সকল প্রেমের অপরাধ খালন করিতে চেষ্টা করে। এখন গৃহকর্ম ভালো করিয়া চলে না, চাকর বাকরেরা ফাঁকি দিতে আরম্ভ করিয়াছে। একদিন ঝি অসুখ করিয়াছে বলিয়া আসিল না। বামুন ঠাকুর মদ খাইয়া নিরুদ্দেশ হইয়া রহিল। মহেন্দ্র আশাকে কহিল, বেশ মজা হইয়াছে, আজ আমরা নিজেরা রন্ধনের কাজ সারিয়া লইব। মহেন্দ্র গাড়ি করিয়া নিউ মার্কেটে বাজার করিতে গেল। কোন জিনিসটা কি পরিমাণে দরকার তাহা তাহার কিছুমাত্র জানা ছিল না। কতকগুলা বোঝা লইয়া আনন্দে ঘরে ফিরিয়া আসিল। সেগুলা লইয়া যে কি করিতে হইবে আশাও তাহা ভালোরূপ জানে না। পরীক্ষায় বেলা 2টা-3টা হইয়া গেল এবং নানাবিধ অভূতপূর্ব অখাদ্য উদ্ভাবন করিয়া মহেন্দ্র অত্যন্ত আমোদ বোধ করিল। আশা মহেন্দ্রের আমোদে যোগ দিতে পারিল না। আপন অজ্ঞতা ও অক্ষমতায় মনে মনে অত্যন্ত লজ্জা ও ক্ষোভ পাইল। ঘরে ঘরে জিনিসপত্রের এমনই বিশৃঙ্খলা ঘটিয়াছে যে আবশ্যকের সময়ে কোনো জিনিস খুঁজিয়া পাওয়াই কঠিন। মহেন্দ্রের চিকিৎসার অস্ত্র একদিন তরকারি কুটিবার কার্যে নিযুক্ত হইয়া আবর্জনার মধ্যে অজ্ঞাতবাস গ্রহণ করিল এবং তাহার নোটের খাতা হাত পাখার একটিনি করিয়া রান্নাঘরের ভস্মসজ্জায় বিশ্রাম করিতে লাগিল। এই সকল অভাবনীয় ব্যবস্থা বিপর্যয়ে মহেন্দ্রের কৌতুকের সীমা রহিল না, কিন্তু আশা ব্যথিত হইতে থাকিল। উশৃঙ্খল যথেচ্ছাচারের স্রোতে সমস্ত ঘরকন্যা ভাসাইয়া হাস্যমুখে ভাসিয়া চলা বালিকার কাছে বিভীষিকাজনক বলিয়া বোধ হইতে লাগিল। একদিন সন্ধ্যার সময় দুইজনে ঢাকা বারান্দায় বিছানা করিয়া বসিয়াছে। সম্মুখে খোলা ছাদ। বৃষ্টির পরে কলিকাতার দিগন্তব্যাপী সৌধ শিখর শ্রেণী জ্যোৎস্নায় প্লাবিত। বাগান হইতে রাশিকৃত ভিজা বকুল সংগ্রহ করিয়া আশা নত শিরে মালা গাঁথিতেছে। মহেন্দ্র তাহা লইয়া টানাটানি করিয়া বাধা ঘটাইয়া প্রতিকূল সমালোচনা করিয়া
অনর্থক একটা কলহ সৃষ্টি করিবার উদ্যোগ করিতেছিল। আশা এই সকল অকারণ উৎপীড়ন লইয়া তাহাকে ভর্ৎসনা করিবার উপক্রম করিবা মাত্র মহেন্দ্র কোনো একটি কৃত্রিম উপায়ে আশার মুখ বন্ধ করিয়া শাসন বাক্য অঙ্কুরেই বিনাশ করিতেছিল। এমন সময়ে প্রতিবেশীর বাড়ির পিঞ্জরের মধ্য হইতে পোষা কোকিল কুহু কুহু করিয়া ডাকিয়া উঠিল। তখনই মহেন্দ্র এবং আশা তাহাদের মাথার উপরে দোদুল্যমান খাঁচার দিকে দৃষ্টিপাত করিল। তাহাদের কোকিল প্রতিবেশী কোকিলের কুহুধ্বনি কখনো নীরবে সহ্য করে নাই। আজ সে জবাব দেয় না কেন? আশা উৎকণ্ঠিত হইয়া কহিল, পাখিরাজ কি হইল? মহেন্দ্র কহিল, তোমার কণ্ঠ শুনিয়া লজ্জা বোধ করিতেছে। আশা সানুনয় স্বরে কহিল, না, ঠাট্টা নয়, দেখো না উহার কি হইয়াছে। মহেন্দ্র তখন খাঁচা পাড়িয়া নামাইল। খাঁচার আবরণ খুলিয়া দেখিল পাখি মরিয়া গেছে। অন্নপূর্ণার যাওয়ার পর বেহারা ছুটি লইয়া গিয়াছিল, পাখিকে কেহ দেখে নাই। দেখিতে দেখিতে আশার মুখ ম্লান হইয়া গেল। তাহার আঙুল চলিল না, ফুল পড়িয়া রহিল। মহেন্দ্রের মনে আঘাত লাগিলে অকালে রসভঙ্গের আশঙ্কায় ব্যাপারটা সে হাসিয়া উড়াইবার চেষ্টা করিল। কহিল, ভালোই হইয়াছে, আমি ডাক্তারি করিতে যাইতাম, আর ওটা কুহুস্বরে তোমাকে জ্বালাইয়া মারিত। এই বলিয়া মহেন্দ্র আশাকে বাহু পাশে বেষ্টন করিয়া কাছে টানিয়া লইবার চেষ্টা করিল। আশা আস্তে আস্তে আপনাকে ছাড়াইয়া লইয়া আঁচল শূন্য করিয়া বকুলগুলা ফেলিয়া দিল। কহিল, আর কেন? ছি ছি, তুমি শীঘ্র যাও, মাকে ফিরাইয়া আনোগে। এমন সময় দোতলা হইতে মহিন্দা মহিন্দা রব উঠিল। আরে কে হে? এসো এসো বলিয়া মহেন্দ্র জবাব দিল। বিহারীর সাড়া পাইয়া মহেন্দ্রের চিত্ত উৎফুল্ল হইয়া উঠিল। বিবাহের পর বিহারী মাঝে মাঝে তাহাদের সুখের বাধা স্বরূপ আসিয়াছে। আজ সেই বাধাই সুখের পক্ষে একান্ত প্রয়োজনীয় বলিয়া বোধ হইল। আশাও বিহারীর আগমনে আরাম বোধ করিল। মাথায় কাপড় দিয়া সে তাড়াতাড়ি উঠিয়া পড়িল দেখিয়া মহেন্দ্র কহিল, যাও কোথায়? আর তো কেহ নয়, বিহারী আসিতেছে। আশা কহিল, ঠাকুরপুর জল খাবারের বন্দোবস্ত করিয়া দিইগে। একটা কিছু কর্ম করিবার উপলক্ষ আসিয়া উপস্থিত হওয়াতে আশার অবসাদ কতকটা লঘু হইয়া গেল। আশা শাশুড়ির সংবাদ জানিবার জন্য মাথায় কাপড় দিয়া দাঁড়াইয়া রহিল। বিহারীর সহিত এখনো সে কথা কয় না। বিহারী প্রবেশ করিয়াই কহিল, সর্বনাশ, কি কবিত্বের মাঝখানেই পা ফেলিলাম। ভয় নাই বৌঠান, তুমি বসো, আমি পালাই। আশা মহেন্দ্রের মুখে চাহিল। মহেন্দ্র জিজ্ঞাসা করিল, বিহারী, মার কি খবর? বিহারী কহিল, মা খুড়ির কথা আজ কেন ভাই? সে ঢের সময় আছে। Such a night was not made for sleep, nor for mothers and aunts. বলিয়া বিহারী ফিরিতে উদ্যত হইলে মহেন্দ্র তাহাকে জোর করিয়া টানিয়া নিয়ে বসাইল। বিহারী কহিল, বৌঠান, দেখো আমার অপরাধ নাই, আমাকে জোর করিয়া আনিল। পাপ করিল মহিন্দা, তাহার অভিশাপটা আমার উপরে যেন না পড়ে। কোনো জবাব দিতে পারে না বলিয়াই এইসব কথায় আশা অত্যন্ত বিরক্ত হয়। বিহারী ইচ্ছা করিয়া তাহাকে জ্বালাতন করে। বিহারী কহিল, বাড়ির স্ত্রী তো দেখিতেছি, মাকে এখনো আনাইবার কি সময় হয় নাই? মহেন্দ্র কহিল, বিলক্ষণ, আমরা তো তার জন্যই অপেক্ষা করিয়া আছি। বিহারী কহিল, সেই কথাটি তাহাকে জানাইয়া পত্র লিখিতে তোমার অল্পই সময় লাগিবে, কিন্তু তাহার সুখের সীমা থাকিবে না। বৌঠান, মহিন্দাকে সেই 2 মিনিট ছুটি দিতে হইবে। তোমার কাছে আমার এই আবেদন। আশা রাগিয়া চলিয়া গেল। তাহার চোখ দিয়া জল পড়িতে লাগিল।
মহেন্দ্র কহিল, কি শুভক্ষণেই যে তোমাদের দেখা হইয়াছিল, কিছুতেই সন্ধি হইল না, কেবলই ঠুকঠাক চলিতেছে। বিহারী কহিল, তোমাকে তোমার মা তো নষ্ট করিয়াছেন, আবার স্ত্রীও নষ্ট করিতে বসিয়াছে, সেইটে দেখিতে পারি না বলিয়াই সময় পাইলে দু এক কথা বলি। তাহাতে ফল কি হয়? ফল তোমার সম্বন্ধে বিশেষ কিছুই হয় না, আমার সম্বন্ধে কিঞ্চিত হয়। বিহারী নিজে বসিয়া মহেন্দ্রকে দিয়া চিঠি লিখাইয়া এবং সে চিঠি লইয়া পরদিনই রাজলক্ষ্মীকে আনিতে গেল। রাজলক্ষ্মী বুঝিলেন এ চিঠি বিহারী লিখাইয়াছে, কিন্তু তবু আর থাকিতে পারিলেন না। সঙ্গে বিনোদিনী আসিল। গৃহিণী ফিরিয়া আসিয়া গৃহের যেরূপ দুরবস্থা দেখিলেন, সমস্ত অমার্জিত, মলিন, বিপর্যস্ত, তাহাতে বধূর প্রতি তাহার মন আরো যেন বক্র হইয়া উঠিল। কিন্তু বধূর একই পরিবর্তন, সে যে ছায়ার মতো তাহার অনুসরণ করে, আদেশ না পাইলেও তাহার কর্মে সহায়তা করিতে অগ্রসর হয়। তিনি শশব্যস্ত হইয়া বলিয়া উঠেন, রাখো রাখো, ও তুমি নষ্ট করিয়া ফেলিবে, জানো না যে কাজ সে কাজে কেন হাত দেওয়া? রাজলক্ষ্মী স্থির করিলেন, অন্নপূর্ণা চলিয়া যাওয়াতেই বধূর এত উন্নতি হইয়াছে। কিন্তু তিনি ভাবিলেন, মহেন্দ্র মনে করিবে খুড়ি যখন ছিল তখন বধূকে লইয়া আমি বেশ নিষ্কণ্টকে সুখে ছিলাম, আর মা আসিতেই আমার বিরহ দুঃখ আরম্ভ হইল। ইহাতে অন্নপূর্ণা যে তাহার হিতৈষী এবং মা যে তাহার সুখের অন্তরায়, ইহাই প্রমাণ হইবে। কাজ কি? আজকাল দিনের বেলা মহেন্দ্র ডাকিয়া পাঠাইলে বধূ যাইতে ইতস্তত করিত, কিন্তু রাজলক্ষ্মী ভর্ৎসনা করিয়া বলিতেন, মহিন ডাকিতেছে, সে বুঝি আর কানে তুলিতে নাই? বেশি আদর পাইলে শেষকালে এমনই ঘটিয়া থাকে। যাও, তোমার আর তরকারিতে হাত দিতে হইবে না। আবার সেই স্লেট পেন্সিল চারুপাঠ লইয়া মিথ্যা খেলা, ভালোবাসার অমূলক অভিযোগ লইয়া পরস্পরকে অপরাধী করা, উভয়ের মধ্যে কাহার প্রেমের ওজন বেশি তাহা লইয়া বিনা যুক্তিমূলে তুমুল তর্ক বিতর্ক, বর্ষার দিনকে রাত্রি করা এবং জ্যোৎস্না রাত্রিকে দিন করিয়া তোলা, শ্রান্তি এবং অবসাদকে গায়ের জোরে দূর করিয়া দেওয়া, পরস্পরকে এমনই করিয়া অভ্যাস করা যে সঙ্গ যখন অসাড় চিত্তে আনন্দ দিতেছে না, তখনও ক্ষণকালের জন্য মিলন পাশ হইতে মুক্তি ভয়াবহ মনে হয়। সম্ভোগ সুখ ভস্মাচ্ছন্ন, অথচ কর্মান্তরে যাইতেও পা ওঠে না। ভোগ সুখের এই ভয়ঙ্কর অভিশাপ যে সুখ অধিক দিন থাকে না, কিন্তু বন্ধন দুশ্ছেদ্য হইয়া ওঠে। এমন সময় বিনোদিনী একদিন আসিয়া আশার গলা জড়াইয়া ধরিয়া কহিল, ভাই, তোমার সৌভাগ্য চিরকাল অক্ষয় হোক, কিন্তু আমি দুঃখিনী বলিয়া কি আমার দিকে একবার তাকাইতে নাই? আত্মীয় গৃহে বাল্যকাল হইতে পরের মতো লালিত হইয়াছিল বলিয়া লোক সাধারণের নিকট আসার এক প্রকার আন্তরিক কুণ্ঠিত ভাব ছিল। ভয় হইত পাছে কেহ প্রত্যাখ্যান করে। বিনোদিনী যখন তাহার জোড়া ভুরু ও তীক্ষ্ণ দৃষ্টি, তাহার নিখুঁত মুখ ও নিটল যৌবন লইয়া উপস্থিত হইল, তখন আশা অগ্রসর হইয়া তাহার পরিচয় লইতে সাহস করিল না। আশা দেখিল শাশুড়ি রাজলক্ষ্মীর নিকট বিনোদিনীর কোনো প্রকার সংকোচ নাই। রাজলক্ষ্মীও যেন আশাকে বিশেষ করিয়া দেখাইয়া দেখাইয়া বিনোদিনীকে বহু মান দিতেছেন। সময়ে অসময়ে আশাকে বিশেষ করিয়া শুনাইয়া শুনাইয়া বিনোদিনীর প্রশংসা বাক্যে উচ্ছ্বসিত হইয়া উঠিতেছেন। আশা দেখিল বিনোদিনী সর্বপ্রকার গৃহকর্মে সুনিপুণ, প্রভুত্ব যেন তাহার পক্ষে নিতান্ত সহজ স্বভাবসিদ্ধ। দাস দাসী দিগকে কর্মে নিয়োগ করিতে, ভর্ৎসনা করিতে ও আদেশ করিতে সে লেশমাত্র কুণ্ঠিত নহে। এই সমস্ত দেখিয়া আশা বিনোদিনীর কাছে নিজেকে নিতান্ত ক্ষুদ্র মনে করিল। সেই সর্বগুণশালিনী বিনোদিনী যখন অগ্রসর হইয়া আশার প্রণয় প্রার্থনা করিল, তখন সংকোচের বাধায় ঠেকিয়াই বালিকার আনন্দ আরো 4 গুণ উছলিয়া পড়িল।
জাদুকরের মায়াতরুর মতো তাহাদের প্রণয় বীজ একদিনেই অঙ্কুরিত, পল্লবিত ও পুষ্পিত হইয়া উঠিল। আশা কহিল, এসো ভাই, তোমার সঙ্গে কিছু একটা পাতাই। বিনোদিনী হাসিয়া কহিল, কি পাতাইবে? আশা গঙ্গা জল, বকুল ফুল প্রভৃতি অনেকগুলি ভালো ভালো জিনিসের নাম করিল। বিনোদিনী কহিল, ওসব পুরানো হইয়া গেছে, আদরের নামের আর আদর নাই। আশা কহিল, তোমার কোনটা পছন্দ? বিনোদিনী হাসিয়া কহিল, চোখের বালি। শ্রুতিমধুর নামের দিকেই আশার ঝোঁক ছিল, কিন্তু বিনোদিনীর পরামর্শে আদরের গালিটিই গ্রহণ করিল। বিনোদিনীর গলা ধরিয়া বলিল, চোখের বালি বলিয়াই হাসিয়া লুটাইয়া পড়িল। আশার পক্ষে সঙ্গিনীর বড় দরকার হইয়াছিল। ভালোবাসার উৎসবও কেবলমাত্র দুটি লোকের দ্বারা সম্পন্ন হয় না। সুখালাপের মিষ্টান্ন বিতরণের জন্য বাজে লোকের দরকার হয়। ক্ষুধিত হৃদয়া বিনোদিনীও নববধূর নবপ্রেমের ইতিহাস মাতালের জ্বালাময় মদের মতো কান পাতিয়া পান করিতে লাগিল। তাহার মস্তিষ্ক মাতিয়া শরীরের রক্ত জ্বলিয়া উঠিল। নিস্তব্ধ মধ্যাহ্নে মা যখন ঘুমাইতেছেন, দাস দাসীরা একতলার বিশ্রামশালায় অদৃশ্য, মহেন্দ্র বিহারীর তাড়নায় ক্ষণকালের জন্য কালেজে গেছে এবং রৌদ্রতপ্ত নীলিমার শেষ প্রান্ত হইতে চিলের তীব্র কণ্ঠ অতি ক্ষীণ স্বরে কদাচিৎ শোনা যাইতেছে, তখন নির্জন শয়ন গৃহে নিচের বিছানায় বালিশের উপর আশা তাহার খোলা চুল ছড়াইয়া শুইত এবং বিনোদিনী বুকের নিচে বালিশ টানিয়া উপুড় হইয়া শুইয়া গুনগুন গুঞ্জরিত কাহিনীর মধ্যে আবিষ্ট হইয়া রহিত। তাহার কর্ণমূল আরক্ত হইয়া উঠিত, নিঃশ্বাস বেগে প্রবাহিত হইতে থাকিত। বিনোদিনী প্রশ্ন করিয়া করিয়া তুচ্ছতম কথাটি পর্যন্ত বাহির করিত, এক কথা বার বার করিয়া শুনিত। ঘটনা নিঃশেষ হইয়া গেলে কল্পনার অবতারণা করিত। কহিত, আচ্ছা ভাই, যদি এমন হইত তো কি হইত? যদি অমন হইত তো কি করিতে? সেই সকল অসম্ভাবিত কল্পনার পথে সুখালোচনাকে সুদীর্ঘ করিয়া টানিয়া লইয়া চলিতে আশারও ভালো লাগিত। বিনোদিনী কহিত, আচ্ছা ভাই চোখের বালি, তোর সঙ্গে যদি বিহারী বাবুর বিবাহ হইত? না ভাই, ও কথা তুমি বলিও না, ছি ছি, আমার বড় লজ্জা করে। কিন্তু তোমার সঙ্গে হইলে বেশ হইত। তোমার সঙ্গেও তো কথা হইয়াছিল। আমার সঙ্গে তো ঢের লোকের ঢের কথা হইয়াছিল। না হইয়াছে বেশ হইয়াছে, আমি যা আছি বেশ আছি। আশা তাহার প্রতিবাদ করে। বিনোদিনীর অবস্থা যে তাহার অবস্থার চেয়ে ভালো, এ কথা সে কেমন করিয়া স্বীকার করিবে? একবার মনে করিয়া দেখো দেখি ভাই বালি, যদি আমার স্বামীর সঙ্গে তোমার বিবাহ হইয়া যাইত, আর একটু হলেই তো হইত। তা তো হইতই, না হইল কেন? আশার এই বিছানা, এই খাট তো একদিন তাহারই জন্য অপেক্ষা করিয়াছিল। বিনোদিনী এই সুসজ্জিত শয়ন ঘরের দিকে চায়, আর সে কথা কিছুতেই ভুলিতে পারে না। এ ঘরে আজ সে অতিথি মাত্র। আজ স্থান পাইয়াছে, কাল আবার উঠিয়া যাইতে হইবে। অপরাহ্নে বিনোদিনী নিজে উদ্যোগী হইয়া অপরূপ নৈপুণ্যের সহিত আশার চুল বাঁধিয়া সাজাইয়া তাহাকে স্বামী সম্মিলনে পাঠাইয়া দিত। তাহার কল্পনা যেন অবগুণ্ঠিত হইয়া এই সজ্জিতা বধূর পশ্চাৎ পশ্চাৎ মুগ্ধ যুবকের অভিসারে জনহীন কক্ষে গমন করিত। আবার এক একদিন কিছুতেই আশাকে ছাড়িয়া দিত না, বলিত, আহ, আর একটু বসই না, তোমার স্বামী তো পালাইতেছেন না, তিনি তো বনের মায়ামৃগ নন, তিনি অঞ্চলের পোষা হরিণ। এই বলিয়া নানা ছলে ধরিয়া রাখিয়া দেরি করাইবার চেষ্টা করিত। মহেন্দ্র অত্যন্ত রাগ করিয়া বলিত, তোমার সখী যে নড়িবার নাম করেন না,
তিনি বাড়ি ফিরিবেন কবে? আশা ব্যগ্র হইয়া বলিত, না, তুমি আমার চোখের বালির উপর রাগ করিও না। তুমি জানো না সে তোমার কথা শুনিতে কত ভালোবাসে, কত যত্ন করিয়া সাজাইয়া আমাকে তোমার কাছে পাঠাইয়া দেয়। রাজলক্ষ্মী আশাকে কাজ করিতে দিতেন না। বিনোদিনী বধূর পক্ষ লইয়া তাহাকে কাজে প্রবৃত্ত করাইল। প্রায় সমস্ত দিনই বিনোদিনীর কাজে আলস্য নাই। সেই সঙ্গে আশাকেও সে আর ছুটি দিতে চায় না। বিনোদিনী পরে পরে এমনই কাজের শৃঙ্খল বানাইতেছিল যে তাহার মধ্যে ফাঁক পাওয়া আশার পক্ষে ভারী কঠিন হইয়া উঠিল। আশার স্বামী ছাদের উপরকার শূন্য ঘরের কোণে বসিয়া আক্রোশে ছটফট করিতেছে। ইহা কল্পনা করিয়া বিনোদিনী মনে মনে তীব্র কঠিন হাসি হাসিত। আশা উদ্বিগ্ন হইয়া বলিত, এবার যাই ভাই চোখের বালি, তিনি আবার রাগ করিবেন। বিনোদিনী তাড়াতাড়ি বলিত, রোশো, এইটুকু কাজ শেষ করিয়া যাও, আর বেশি দেরি হইবে না। খানিক বাদে আশা আবার ছটফট করিয়া বলিয়া উঠিত, না ভাই, এবার তিনি সত্য সত্যই রাগ করিবেন, আমাকে ছাড়ো, আমি যাই। বিনোদিনী বলিত, আহা, একটু রাগ করিলই বা, সোহাগের সঙ্গে রাগ না মিশিলে ভালোবাসার স্বাদ থাকে না। তরকারিতে লঙ্কা মরিচের মতো, কিন্তু লঙ্কা মরিচের স্বাদটা যে কি তাহা বিনোদিনীই বুঝিতেছিল। কেবল সঙ্গে তাহার তরকারি ছিল না, তাহার শিরায় শিরায় যেন আগুন ধরিয়া গেল। সে যেদিকে চায় তাহার চোখে যেন স্ফুলিঙ্গ বর্ষণ হইতে থাকে। এমন সুখের ঘর কন্যা, এমন সোহাগের স্বামী, এ ঘরকে যে আমি রাজার রাজত্ব, এ স্বামীকে যে আমি পায়ের দাস করিয়া রাখিতে পারিতাম, তখন কি এ ঘরের এই দশা, এ মানুষের এই ছিরি থাকিত? আমার জায়গায় কিনা এই কচি খুকি, এই খেলার পুতুল? ভাই চোখের বালি, বলো না ভাই, কাল তোমাদের কি কথা হইল ভাই? আমি তোমাকে যাহা শিখাইয়া দিয়াছিলাম তাহা বলিয়াছিলে? তোমাদের ভালোবাসার কথা শুনিলে আমার ক্ষুধা তৃষ্ণা থাকে না ভাই। মহেন্দ্র একদিন বিরক্ত হইয়া তাহার মাকে ডাকিয়া কহিল, এ কি ভালো হইতেছে? পরের ঘরের যুবতী বিধবাকে আনিয়া একটা দায় ঘাড়ে করিবার দরকার কি? আমার তো ইহাতে মত নাই, কি জানি কখন কি সংকট ঘটিতে পারে। রাজলক্ষ্মী কহিলেন, ও যে আমাদের বিপিনের বউ, উহাকে আমি তো পর মনে করি না। মহেন্দ্র কহিল, না মা, ভালো হইতেছে না, আমার মতে উহাকে রাখা উচিত হয় না। রাজলক্ষ্মী বেশ জানিতেন মহেন্দ্রের মত অগ্রাহ্য করা সহজ নহে। তিনি বিহারীকে ডাকিয়া কহিলেন, ও বিহারী, তুই একবার মহিনকে বুঝাইয়া বল, বিপিনের বউ আছে বলিয়াই এই বৃদ্ধ বয়সে আমি একটু বিশ্রাম করিতে পাই। পর হোক যা হোক, আপন লোকের কাছ হইতে এমন সেবা তো কখনো পাই নাই। বিহারী রাজলক্ষ্মীকে কোনো উত্তর না দিয়া মহেন্দ্রের কাছে গেল। কহিল, মহিন্দা, বিনোদিনীর কথা কিছু ভাবিতেছ? মহেন্দ্র হাসিয়া কহিল, ভাবিয়া রাত্রে ঘুম হয় না, তোমার বৌঠানকে জিজ্ঞাসা করো না। আজকাল বিনোদিনীর ধ্যানে আমার আর সকল ধ্যানই ভঙ্গ হইয়াছে। আশা ঘোমটার ভিতর হইতে মহেন্দ্রকে নীরবে তর্জন করিল। বিহারী কহিল, বলো কি, দ্বিতীয় বিষবৃক্ষ? ঠিক তাই, এখন উহাকে বিদায় করিবার জন্য চুনি ছটফট করিতেছে। ঘোমটার ভিতর হইতে আশার দুই চক্ষু আবার ভর্ৎসনা বর্ষণ করিল। বিহারী কহিল, বিদায় করিলেও ফিরিতে কতক্ষণ? বিধবার বিবাহ দিয়া দাও, ২০ দাঁত একেবারে ভাঙিবে। কুন্দর তো বিবাহ দেওয়া হইয়াছিল। বিহারী কহিল, থাক, ও উপমাটা এখন রাখো। বিনোদিনীর কথা আমি মাঝে মাঝে ভাবি। তোমার এখানে উনি তো চিরদিন থাকিতে পারেন না। তাহার পরে যে বন দেখিয়া আসিয়াছি, সেখানে উহাকে যাবজ্জীবন বনবাসে পাঠানো, সেও বড় কঠিন দণ্ড। মহেন্দ্রের সম্মুখে এ পর্যন্ত বিনোদিনী বাহির হয় নাই, কিন্তু বিহারী তাহাকে দেখিয়াছে। বিহারী এটুকু বুঝিয়াছে,
এ নারী জঙ্গলে ফেলিয়া রাখিবার নহে, কিন্তু শিখা একভাবে ঘরের প্রদীপ রূপে জ্বলে, আর একভাবে ঘরে আগুন ধরাইয়া দেয়। সে আশঙ্কাও বিহারীর মনে ছিল। মহেন্দ্র বিহারীকে এই কথা লইয়া অনেক পরিহাস করিল। বিহারীও তাহার জবাব দিল, কিন্তু তাহার মন বুঝিয়াছিল এ নারী খেলা করিবার নহে, ইহাকে উপেক্ষা করাও যায় না। রাজলক্ষ্মী বিনোদিনীকে সাবধান করিয়া দিলেন, কহিলেন, দেখো বাছা, বউকে লইয়া তুমি অত টানাটানি করিও না। তুমি পাড়াগাঁয়ের গৃহস্থ ঘরে ছিলে, আজকালকার চালচলন জানো না। তুমি বুদ্ধিমতী, ভালো করিয়া বুঝিয়া চলিও। ইহার পর বিনোদিনী অত্যন্ত আড়ম্বরপূর্বক আশাকে দূরে দূরে রাখিল। কহিল, আমি ভাই কে? আমার মতো অবস্থার লোক আপন মান বাঁচাইয়া চলিতে না জানিলে কোন দিন কি ঘটে বলা যায় কি? আশা সাধা সাধি কান্নাকাটি করিয়া মরে। বিনোদিনী দৃঢ় প্রতিজ্ঞ। মনের কথায় আশা আকণ্ঠ পরিপূর্ণ হইয়া উঠিল, কিন্তু বিনোদিনী আমল দিল না। এদিকে মহেন্দ্রের বাহুপাশ শিথিল এবং তাহার মুগ্ধ দৃষ্টি যেন ক্লান্তিতে আবৃত হইয়া আসিয়াছে। পূর্বে যে সকল অনিয়ম উশৃঙ্খলতা তাহার কাছে কৌতুকজনক বোধ হইত, এখন তাহা অল্পে অল্পে তাহাকে পীড়ন করিতে আরম্ভ করিয়াছে। আশার সাংসারিক অপটুতায় সে ক্ষণে ক্ষণে বিরক্ত হয়, কিন্তু প্রকাশ করিয়া বলে না। প্রকাশ না করিলেও আশা অন্তরে অন্তরে অনুভব করিয়াছে নিরবচ্ছিন্ন মিলনে প্রেমের মর্যাদা ম্লান হইয়া যাইতেছে। মহেন্দ্রের সোহাগের মধ্যে বেসুর লাগিতেছিল, কতকটা মিথ্যা বাড়াবাড়ি, কতকটা আত্মপ্রতারণা। এ সময়ে পলায়ন ছাড়া পরিত্রাণ নাই, বিচ্ছেদ ছাড়া ঔষধ নাই। স্ত্রীলোকের সংস্কার বশে আশা আজকাল মহেন্দ্রকে ফেলিয়া যাইবার চেষ্টা করিত, কিন্তু বিনোদিনী ছাড়া তাহার যাইবার স্থান কোথায়? মহেন্দ্র প্রণয়ের উত্তপ্ত বাসর শয্যার মধ্যে চক্ষু উন্মিলন করিয়া ধীরে ধীরে সংসারের কাজকর্ম, পড়াশোনার প্রতি একটু সজাগ হইয়া পাশ ফিরিল। ডাক্তারি বইগুলাকে নানা অসম্ভব স্থান হইতে উদ্ধার করিয়া ধুলা ঝাড়িতে লাগিল এবং চাপকান প্যান্টলুন কয়টা রৌদ্রে দিবার উপক্রম করিল। বিনোদিনী যখন নিতান্তই ধরা দিল না, তখন আশার মাথায় একটা ফন্দি আসিল। সে বিনোদিনীকে কহিল, ভাই বালি, তুমি আমার স্বামীর সম্মুখে বাহির হও না কেন? পলাইয়া বেড়াও কি জন্য? বিনোদিনী অতি সংক্ষেপে এবং সতেজে উত্তর করিল, ছি ছি। আশা কহিল, কেন? মার কাছে শুনিয়াছি তুমি তো আমাদের পর নও। বিনোদিনী গম্ভীর মুখে কহিল, সংসারে আপন পর কেহই নাই। যে আপন মনে করে সেই আপন, যে পর বলিয়া জানে সে আপন হইলেও পর। আশা মনে মনে ভাবিল, এ কথার আর উত্তর নাই। বাস্তবিকই তাহার স্বামী বিনোদিনীর প্রতি অন্যায় করেন, বাস্তবিকই তাহাকে পর ভাবেন এবং তাহার প্রতি অকারণে বিরক্ত হন। সেদিন সন্ধ্যাবেলায় আশা স্বামীকে অত্যন্ত আবদার করিয়া ধরিল, আমার চোখের বালির সঙ্গে তোমাকে আলাপ করিতে হইবে। মহেন্দ্র হাসিয়া কহিল, তোমার সাহস তো কম নয়। আশা জিজ্ঞাসা করিল, কেন? ভয় কিসের? তোমার সখীর যেরকম রূপের বর্ণনা করো সে তো বড় নিরাপদ জায়গা নয়। আশা কহিল, আচ্ছা, সে আমি সামলাইতে পারিব, তুমি ঠাট্টা রাখিয়া দাও, তার সঙ্গে আলাপ করিবে কিনা বলো। বিনোদিনীকে দেখিবে বলিয়া মহেন্দ্রের যে কৌতূহল ছিল না তাহা নহে, এমনকি আজকাল তাহাকে দেখিবার জন্য মাঝে মাঝে আগ্রহও জন্মে। সেই অনাবশ্যক আগ্রহটা তাহার নিজের কাছে উচিত বলিয়া ঠেকে না। হৃদয়ের সম্পর্ক সম্বন্ধে মহেন্দ্রের উচিত অনুচিতের আদর্শ সাধারণের অপেক্ষা কিছু কড়া। পাছে মাতার অধিকার লেশমাত্র ক্ষুণ্ণ হয়,
এই জন্য ইতিপূর্বে সে বিবাহের প্রসঙ্গ মাত্র কানে আনিত না। আজকাল আশার সহিত সম্বন্ধকে সে এমনভাবে রক্ষা করিতে চায় যে অন্য স্ত্রীলোকের প্রতি সামান্য কৌতূহলকেও সে মনে স্থান দিতে চায় না। প্রেমের বিষয়ে সে যে বড় খুঁতখুঁতে এবং অত্যন্ত খাঁটি, এই লইয়া তাহার মনে একটা গর্ব ছিল। এমনকি বিহারীকে সে বন্ধু বলিত বলিয়া অন্য কাহাকেও বন্ধু বলিয়া স্বীকার করিতেই চাহিত না। অন্য কেহ যদি তাহার নিকট আকৃষ্ট হইয়া আসিত, তবে মহেন্দ্র যেন তাহাকে গায়ে পড়িয়া উপেক্ষা দেখাইত এবং বিহারীর নিকটে সেই হতভাগ্য সম্বন্ধে উপহাস তীব্র অবজ্ঞা প্রকাশ করিয়া ইতর সাধারণের প্রতি নিজের একান্ত ঔদাসীন্য ঘোষণা করিত। বিহারী ইহাতে আপত্তি করিলে মহেন্দ্র বলিত, তুমি পারো বিহারী, যেখানে যাও তোমার বন্ধুর অভাব হয় না। আমি কিন্তু যাকে তাকে বন্ধু বলিয়া টানাটানি করিতে পারি না। সেই মহেন্দ্রের মন আজকাল যখন মাঝে মাঝে অনিবার্য ব্যগ্রতা ও কৌতূহলের সহিত এই অপরিচিতার প্রতি আপনি ধাবিত হইতে থাকিত, তখন সে নিজের আদর্শের কাছে যেন খাটো হইয়া পড়িত। অবশেষে বিরক্ত হইয়া বিনোদিনীকে বাটি হইতে বিদায় করিয়া দিবার জন্য সে তাহার মাকে পীড়াপিড়ি করিতে আরম্ভ করিল। মহেন্দ্র কহিল, থাক চুনি, তোমার চোখের বালির সঙ্গে আলাপ করিবার সময় কই? পড়িবার সময় ডাক্তারি বই পড়িব, অবকাশের সময় তুমি আছো, ইহার মধ্যে সখীকে কোথায় আনিবে? আশা কহিল, আচ্ছা, তোমার ডাক্তারিতে ভাগ বসাইবে না, আমারই অংশ আমি বালিকে দিব। মহেন্দ্র কহিল, তুমি তো দিবে, আমি দিতে দিব কেন? আশা যে বিনোদিনীকে ভালোবাসিতে পারে, মহেন্দ্র বলে, ইহাতে তাহার স্বামীর প্রতি প্রেমের খর্বতা প্রতিপন্ন হয়। মহেন্দ্র অহংকার করিয়া বলিত, আমার মতো অনন্য নিষ্ঠ প্রেম তোমার নহে। আশা তাহা কিছুতেই মানিত না। ইহা লইয়া ঝগড়া করিত, কাঁদিত, কিন্তু তর্কে জিতিতে পারিত না। মহেন্দ্র তাহাদের দুজনের মাঝখানে বিনোদিনীকে সুচগ্র স্থান ছাড়িয়া দিতে চায় না, ইহাই তাহার গর্বের বিষয় হইয়া উঠিল। মহেন্দ্রের এই গর্ব আশার সহ্য হইত না, কিন্তু আজ সে পরাভব স্বীকার করিয়া কহিল, আচ্ছা বেশ, আমার খাতিরেই তুমি আমার বালির সঙ্গে আলাপ করো। আশার নিকট মহেন্দ্র নিজের ভালোবাসার দৃঢ়তা ও শ্রেষ্ঠতা প্রমাণ করিয়া অবশেষে বিনোদিনীর সঙ্গে আলাপ করিবার জন্য অনুগ্রহপূর্বক রাজি হইল। বলিয়া রাখিল, কিন্তু তাই বলিয়া যখন তখন উৎপাত করিলে বাঁচিব না। পরদিন প্রত্যুষে বিনোদিনীকে আশা তাহার বিছানায় গিয়া জড়াইয়া ধরিল। বিনোদিনী কহিল, এ কি আশ্চর্য, চকরি যে আজ চাঁদকে ছাড়িয়া মেঘের দরবারে? আশা কহিল, তোমাদের ওসব কবিতার কথা আমার আসে না ভাই। কেন বেনা বনে মুক্ত ছড়ানো? যে তোমার কথার জবাব দিতে পারিবে, একবার তাহার কাছে কথা শোনাও সে। বিনোদিনী কহিল, সে রসিক লোকটি কে? আশা কহিল, তোমার দেবর, আমার স্বামী। না ভাই, ঠাট্টা নয়, তিনি তোমার সঙ্গে আলাপ করিবার জন্য পীড়াপিড়ি করিতেছেন। বিনোদিনী মনে মনে কহিল, স্ত্রীর হুকুমে আমার প্রতি তলব পড়িয়াছে, আমি অমনি ছুটিয়া যাইব, আমাকে তেমন পাও নাই। বিনোদিনী কোনো মতেই রাজি হইল না। আশা তখন স্বামীর কাছে বড় অপ্রতিভ হইল। মহেন্দ্র মনে মনে বড় রাগ করিল। তাহার কাছে বাহির হইতে আপত্তি, তাহাকে অন্য সাধারণ পুরুষের মতো জ্ঞান করা, আর কেহ হইলে তো এতদিনে অগ্রসর হইয়া নানা কৌশলে বিনোদিনীর সঙ্গে দেখা সাক্ষাৎ আলাপ পরিচয় করিত। মহেন্দ্র যে তাহার চেষ্টা মাত্রও করে নাই, ইহাতেই কি বিনোদিনী তাহার পরিচয় পায় নাই? বিনোদিনী যদি একবার ভালো করিয়া জানে, তবে অন্য পুরুষ এবং মহেন্দ্রের প্রভেদ বুঝিতে পারিবে। বিনোদিনীও দুদিন পূর্বে আক্রোশের সহিত মনে মনে বলিয়াছিল,
এতকাল বাড়িতে আছি, মহেন্দ্র যে একবার আমাকে দেখিবার চেষ্টাও করে না। যখন পিসিমার ঘরে থাকি তখন কোনো ছুতা করিয়াও যে মার ঘরে আসে না। এত উদাসীন্য কিসের? আমি কি জড় পদার্থ? আমি কি মানুষ না? আমি কি স্ত্রীলোক নই? একবার যদি আমার পরিচয় পাইত, তবে আদরের চুনির সঙ্গে বিনোদিনীর প্রভেদ বুঝিতে পারিত। আশা স্বামীর কাছে প্রস্তাব করিল, তুমি কালেজে গেছ বলিয়া চোখের বালিকে আমাদের ঘরে আনিব। তাহার পরে বাহির হইতে তুমি হঠাৎ আসিয়া পড়িবে, তা হইলেই সে জব্দ হইবে। মহেন্দ্র কহিল, কি অপরাধে তাহাকে এত বড় কঠিন শাসনের আয়োজন? আশা কহিল, না, সত্যই আমার ভারী রাগ হইয়াছে। তোমার সঙ্গে দেখা করিতেও তার আপত্তি। প্রতিজ্ঞা ভাঙিব, তবে ছাড়িব। মহেন্দ্র কহিল, তোমার প্রিয় সখীর দর্শনাভাবে আমি মরিয়া যাইতেছি না। আমি এমন চুরি করিয়া দেখা করিতে চাই না। আশা সানুনয়ে মহেন্দ্রের হাত ধরিয়া কহিল, মাথা খাও, একটিবার তোমাকে এ কাজ করিতেই হইবে। একবার যে করিয়া হোক তাহার গুমর ভাঙিতে চাই, তারপর তোমাদের যেমন ইচ্ছা তাই করিও। মহেন্দ্র নিরুত্তর হইয়া রহিল। আশা কহিল, লক্ষ্মীটি, আমার অনুরোধ রাখো। মহেন্দ্রের আগ্রহ প্রবল হইয়া উঠিতেছিল, সেই জন্য অতিরিক্ত মাত্রায় ঔদাসীন্য প্রকাশ করিয়া সম্মতি দিল। শরৎকালের স্বচ্ছ নিস্তব্ধ মধ্যাহ্নে বিনোদিনী মহেন্দ্রের নির্জন শয়ন গৃহে বসিয়া আশাকে কার্পেটের জুতা বুনিতে শিখাইতেছিল। আশা অন্যমনস্ক হইয়া ঘন ঘন দ্বারের দিকে চাহিয়া গণনায় ভুল করিয়া বিনোদিনীর নিকট নিজের অসাধ্য অপটুত্ব প্রকাশ করিতেছিল। অবশেষে বিনোদিনী বিরক্ত হইয়া তাহার হাত হইতে কার্পেট টান মারিয়া ফেলিয়া দিয়া কহিল, ও তোমার হইবে না, আমার কাজ আছে, আমি যাই। আশা কহিল, আর একটু বসো, এবার দেখো আমি ভুল করিব না, বলিয়া আবার সেলাই লইয়া পড়িল। ইতিমধ্যে নিঃশব্দ পদে বিনোদিনীর পশ্চাতে দ্বারের নিকট মহেন্দ্র আসিয়া দাঁড়াইল। আশা সেলাই হইতে মুখ না তুলিয়া আস্তে আস্তে হাসিতে লাগিল। বিনোদিনী কহিল, হঠাৎ হাসির কথা কি মনে পড়িল? আশা আর থাকিতে পারিল না, উচ্চ কণ্ঠে হাসিয়া উঠিয়া কার্পেট বিনোদিনীর গায়ের উপর ফেলিয়া দিয়া কহিল, না ভাই, ঠিক বলিয়াছ, ও আমার হইবে না, বলিয়া বিনোদিনীর গলা জড়াইয়া দ্বিগুণ হাসিতে লাগিল। প্রথম হইতেই বিনোদিনী সব বুঝিয়াছিল। আশার চাঞ্চল্যে এবং ভাবভঙ্গিতে তাহার নিকট কিছুই গোপন ছিল না। কখন মহেন্দ্র পশ্চাতে আসিয়া দাঁড়াইয়াছে তাহাও সে বেশ জানিতে পারিয়াছিল। নিতান্ত সরল নিরীহের মতো সে আশার এই অত্যন্ত ক্ষীণ ফাঁদের মধ্যে ধরা দিল। মহেন্দ্র ঘরে ঢুকিয়া কহিল, হাসির কারণ হইতে আমি হতভাগ্য কেন বঞ্চিত হই? বিনোদিনী চমকিয়া মাথায় কাপড় টানিয়া উঠিবার উপক্রম করিল। আশা তাহার হাত চাপিয়া ধরিল। মহেন্দ্র হাসিয়া কহিল, হয় আপনি বসুন, আমি যাই, নয় আপনিও বসুন, আমিও বসি। বিনোদিনী সাধারণ মেয়ের মতো আশার সহিত হাত কাড়াকাড়ি করিয়া মহা কোলাহলে লজ্জার ধুম বাঁধাইয়া দিল না। সহজ সুরেই বলিল, কেবল আপনার অনুরোধেই বসিলাম, কিন্তু মনে মনে অভিশাপ দিবেন না। মহেন্দ্র কহিল, এই বলিয়া অভিশাপ দিব আপনার যেন অনেকক্ষণ চলৎ শক্তি না থাকে। বিনোদিনী কহিল, সে অভিশাপকে আমি ভয় করি না, কেননা আপনার অনেকক্ষণ খুব বেশিক্ষণ হইবে না, বোধহয় সময় উত্তীর্ণ হইয়া আসিল। বলিয়া সে আবার উঠিবার চেষ্টা করিল। আশা তাহার হাত চাপিয়া ধরিয়া বলিল, মাথা খাও, আর একটু বসো। রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি।
আজ শুনলেন তৃতীয় পর্ব। এই পাঠ আপনাদের ভালো লাগলে আমার এই প্রয়াস সার্থক হবে। সপ্তাহের প্রতি রবিবার ও শনিবার ঠিক দুপুর 2টায় নতুন গল্প পাঠের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, মন্তব্য লেখার এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করার আন্তরিক অনুরোধ জানাই।